স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা শহীদদের শ্রদ্ধায় প্রস্তুত জাতি। প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হবে ২১-এর কর্মসূচি। চারুকলা শিক্ষার্থীদের নেতৃত্বে বেদি ও আশেপাশের সড়ক এবং দেয়ালে করা হয়েছে নানা আলপনা। প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করবেন। রাত ১২টা ৪০ পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার। এদিকে ভাষা দিবসের আয়োজন ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এবারে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের প্রবেশ করার একমাত্র পথ পলাশী মোড়। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা যুক্ত হচ্ছি আরিফের সাথে। আরিফ, শ্রদ্ধা জানাতে কতখানি প্রস্তুত শহীদ মিনার? আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। নিরাপত্তা পরিস্থিতির বিস্তারিত জানাবেন আমাদের। জি নিশ্চয়ই তনি যেটা বলছিলেন যে নিরাপত্তার যে বিষয়টি, সেটা কিন্তু ডিএমপি কমিশনার যেটা জানিয়েছেন যে ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনী সাজানো হয়েছে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরটাতে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই এসএসএফ থেকে শুরু করে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে প্রত্যেকেই যাদের অবস্থান থেকে তারা নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে এই কেন্দ্রীয় শহীদ মিনার, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এর পাশাপাশি আমি যদি একটু দেখাতে চাই যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই, কারণ আপনি জানেন যে রাত ১২টা ১ রাষ্ট্রপতি এবং কি পরবর্তীতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সামাজিক শিক্ষক সহ প্রত্যেকেই আসলে আসবেন এবং কি এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। আর একটি বিষয় জেনে রেখে যে ১২টা ৪০ পর থেকে সর্বস্তর মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই শহীদ মিনার প্রাঙ্গণটি। ইতিমধ্যেই আমি যদি একটু জানাতে চাই যে শহীদ মিনার যে বেদি রয়েছে সেই বেদিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি বেদির পাশের সামনের যে সড়কটি রয়েছে সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আর এছাড়াও যে অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেখানেও নিরাপত্তার দিয়ে কাউকে আসলে বিনা কারণে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেই বিষয়টিও কিন্তু আমরা দেখেছি। তো সেটা আসলে যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন অনেকেই উৎসুক সাধারণ মানুষ, তারা কিন্তু অপেক্ষা করছেন রাত ১২টা ৪০ যে পরবর্তীতে তারা যে প্রবেশ করতে পারবেন সেটার অপেক্ষায় তারা কিন্তু অপেক্ষা করছেন। একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, তাদের এবারে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক যে মাতৃভাষা সেই বাংলা ভাষাটাকে সর্বত্রই যাতে প্রচারণা বা প্রচলনের ব্যবহার যে বেশি হওয়া প্রয়োজন সেই বিষয়টা জোর দাবি কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে তৈরি সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হয়েছিলেন শহীদ মিনার থেকে, সেখানকার সবশেষ প্রস্তুতির তথ্য জানাচ্ছিলেন আমাদের। ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। ১৮ ব্যক্তি ও নারী জাতীয় ফুটবল দলের হাতে দেশের দ্বিতীয় বেসামরিক পদক তুলে দিয়ে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে বলেও জানান তিনি। আজকে আমি এসেছি সাইকেলে। এখানকার নিয়ম আছে গাড়ি ঢুকতে পারবে, সাইকেল তো ঢুকতে পারবে না। এমন সাধারণ জীবনে অভ্যস্ত কিন্তু সক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন যারা, বৃহস্পতিবার ছিল তাদের সম্মানিত করার দিন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে ২১ পদক তুলে দেওয়া হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষা সৈনিক সহ জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৬ সাল থেকে দেয়া হচ্ছে ২১ পদক। স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যারা, তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অমর ২১ নতুন তাৎপর্য নিয়ে হাজির হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর ২১ নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি ২১শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের
অবিনাশী স্মারক। এ সময় তিনি স্মরণ করেন 52 ভাষা শহীদদের, পাশাপাশি 24-এর 5ই আগস্টে জীবনদানকারী সাহসী ছাত্র শ্রমিক জনতাকেও। গত বছরের 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। প্রতিটি মানুষকে স্বপ্ন দেখার ও স্বপ্ন বাস্তবায়নের সমান সুযোগ নিশ্চিত করতে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রতিটি মানুষের স্বপ্ন দেখার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতিকে অনিশ্চয়তায় না রেখে দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেন, সংকট উত্তরণে স্থানীয় সরকার নয়, প্রয়োজন জাতীয় নির্বাচন। সংস্কারের নামে ষড়যন্ত্র হলে বিএনপি মানবে না বলেও মন্তব্য করেন নেতারা। বিভিন্ন দাবিতে জেলায় জেলায় ধারাবাহিক জনসভা করছে বিএনপি। কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের নিরবচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশলে বিএনপি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার 8 জেলায় জনসভা করেছে দলটি। কুমিল্লার লাকসামে জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন তিনি। বাংলাদেশকে কোন ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়, সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই। লক্ষ্মীপুরে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে মতানৈক্যের কথা বলেন। আজকে যারা সংস্কারের নামে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে বলছি, স্থানীয় সরকারের আগে নির্বাচনের জন্য ঐক্যমত হয় নাই। বরিশালে জনসভায় বিএনপি নেতা সেলিমা রহমান বলেন, স্থানীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। সংস্কার একটা চলমান জিনিস, আজকে যেটা ঠিক কালকে সেটা বেঠিক হতে পারে। কাজে সংস্কার সকল সময় পরিবর্তন হয়। ময়মনসিংহে দলটির সমাবেশে সংস্কারের নামে ষড়যন্ত্র হলে বিএনপি মানবে না বলে মন্তব্য করেন আব্দুল আউল মিন্টু। আপনারা ক্ষমতা নিয়ে বসে আছেন কিন্তু কোনো দায়িত্ব পালন করতেছেন না ঠিক মতো। অতএব আমরা চাই যে ক্ষমতা ব্যবহার আগে আপনারা নিজেদের দায়িত্ব পালন করেন। এছাড়া কুড়িগ্রাম, নওগাঁ, চুয়াডাঙ্গা ও ফরিদপুরে জনসভা করেছে বিএনপি। এতে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা বলেন, সংকট উত্তরণে স্থানীয় সরকার নির্বাচনের আগে দরকার জাতীয় নির্বাচন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। গেল 3 নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা 22 সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এর আগে 12 জন এবং গত বুধবার 33 জন সহ মোট 45 ডিসিকে ওএসডি করা হলো। জনপ্রশাসন সচিব বলছেন, বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকালে তারা কেউ বিরোধিতা করেননি। এসব নির্বাচনে দায়িত্ব পালন করা এসপি ও অন্য ডিসিদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার। 2014, 2018 ও 2024-এর নির্বাচনে অনৈতিক কার্যকলাপ, নিরপেক্ষতা ভঙ্গ করে ভোট কারচুপির অভিযোগে সম্প্রতি 12 জন জেলা প্রশাসককে ওএসডি করা হয়। বুধবার 33 জন সহ 45 জন জেলা প্রশাসককে এ পর্যন্ত ওএসডি করা হয়েছে। সেখান থেকে বৃহস্পতিবার 22 জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া সরকারের এ সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মুখলেসুর রহমান। বলেন, দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এইরকম একটা সিদ্ধান্ত হয়েছে, যাদের নামে দুর্নীতি অথবা ওভার অ্যাক্ট অথবা আমরা অতিরঞ্জন, আমরা যেগুলো বলি একটা অফিসারের আইনের বাইরে থেকে অতিরঞ্জন হয়ে যে কাজগুলো করেছে তাদেরকেও আমরা এই আন্ডার প্রসেস, এবং তারাও এই ধরনের আপনার চাকরি বিধির অধীনে যার যে সাজা এটা তারাও পাবে। জানান, অবসরে যাওয়া আমলাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। আর যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুদককে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যাদের 25 বছরের কম থাকবে তারা ওএসডি হবে, 25 বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে। আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। এই 3 নির্বাচনে বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার।
শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সচিব পর্যায়ের পর মন্ত্রী পর্যায়ের বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে। এই আহ্বানে সাড়াও দিয়েছে বাংলাদেশের বড় প্রতিবেশী দেশটি। একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সব দূরত্ব কমিয়ে এনে ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন চায় বাংলাদেশ। ইন্ডিয়ান ওশেন সামিটে অংশ নিতে ওমানের মাস্কাটে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানেই সাইড লাইনে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য অনেকখানি স্বাভাবিক হয়ে এসেছে। সচিব পর্যায়ের বৈঠকের পর মন্ত্রী পর্যায়ের বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে এবং তারা ইতিবাচক সাড়া দিয়েছে। শুরুতে তো যে টানাপোড়েন ছিল সেটা সবাই জানে, আমরা স্বীকারও করি। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলি তো প্রত্যেকটা ইন্ডিকেশন। দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যে টার্মটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে এগোবেন, আমরাও এগোব। আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়। হি ওয়াজ পজিটিভ টু অল দ্য ইন্ডিকেশনস দ্যাট আই গেভ। তবে ওই বৈঠকে আলোচনা হয়নি ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। না, সরিয়ে রাখারও আসলে ব্যাপার না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্রেস করার জন্য, করে নাই। তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। বদলে যাওয়া পরিস্থিতিতে বাংলাদেশের কিছু অর্থায়ন বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এখনই কিছু করার নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, সাবেক ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এর প্রধান আবু হেনা রাজি হাসান, অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত সহ 23 জনের নামে মামলা করেছে দুদক। সংস্থাটি জানিয়েছে, আসামিরা জনতা ব্যাংক থেকে 297 কোটি টাকা লোপাটে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা পালন করেছেন। এদিকে 11 কোটি 34 লাখ টাকা সম্পদের বৈধ উৎস না পাওয়ায় সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী এবং 2 মেয়ের নামে মামলা করেছে দুদক। সাইবার জালিয়াতির মাধ্যমে রিজার্ভ চুরির ঘটনায় বিতর্কের মুখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরে দাঁড়ান ডক্টর আতিউর রহমান। এরপর অনেকটা আড়ালেই থাকেন আতিউর। বৃহস্পতিবার 297 কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় তাকে আসামি করে দুদক। এজাহারে বলা হয়েছে, অ্যানোনটেক্স নামে একটি গ্রুপের কাগজে প্রতিষ্ঠান দেখিয়ে 297 কোটি টাকা ঋণ দেয়া হয় জনতা ব্যাংক থেকে। ওই সময়ে জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন অর্থনীতিবিদ আবুল বারাকাত। আতিউর এবং সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা রাজি হাসান ক্ষমতার অপব্যবহার করে এ ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন। দুদক জানায়, জাল জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করে জনতা ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছিল। আবুল বারাকাত ব্যাংকের চেয়ারম্যান থাকতেই এ জালিয়াতি হয়েছে। জাল জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র সৃজনপূর্বক তা খাঁটি হিসাবে ব্যবহার, 297 কোটি 38,87,296 টাকা আত্মসাতের অপরাধে মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের উপপরিচালক নাজমুল হোসেনের করা মামলায় আতিউর, আবুল বারাকাত ছাড়াও আসামি করা হয়েছে সাবেক ডেপুটি গভর্নর এবং BFIU এর প্রধান আবু হেনা রাজি হাসান, জনতা ব্যাংকের সাবেক MD আব্দুস সালাম আজাদ, DMD আজমুল হক ছাড়াও বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অ্যানোনটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল সহ 23 জনকে। এই মামলায় আসামির সংখ্যা 23। এখানে বেনিফিশিয়ারি জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত রয়েছে। এদিকে 11 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যা সহ 4 জনের নামে মামলা করেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি আরও কমবে বলে আশ্বস্ত করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার দাবি, সরকারের নেয়া নীতি কাজ করতে শুরু করেছে, তাই এখন রিজার্ভ বা ডলারের বিনিময় হার নিয়ে চিন্তার কিছু নেই।
তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি এখনও সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। তারা দ্রুতই অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়। আওয়ামী লীগ সরকার অনেকটা আইন করেই ব্যাংক লুট করায় দেশে ডুবতে বসেছে ডজন খানেক ব্যাংক। এখন তাই অন্তর্বর্তী সরকারের কাছে সবার চাওয়া এ খাতের জবাবদিহিতা। অনেক বড় বড় লোন ব্যাড হয়ে গেছে। যদি টোটাল ইন্টিগ্রেশন থাকে উইথ দ্য রেগুলেটরস, তাহলে কিন্তু এইটাকে আর্লি ওয়ার্নিং বা এই জায়গাগুলোতে স্টপ করে দেওয়া পসিবল। ইআরএফের আলোচনা সভায় অর্থনীতিতে এনবিআর ও ব্যাংক খাতের ক্ষত অনেক গভীর, এমনটা স্মরণ করিয়ে দিয়ে বিশ্লেষকরা দ্রুত বাণিজ্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোয় সুশাসন নিশ্চিত করার তাগিদ দেন। আমরা যতই ব্যাংকিং সেক্টরে রিফর্ম করি, কোনোটাই আমি সামাল দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি আমার এনবিআর এর সংস্কার ভালোভাবে না করে আমার এই রেভিনিউ জিডিপি এটা বাড়াবো। পরে গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নিয়ন্ত্রক এ প্রতিষ্ঠানে দক্ষ জনবলের অভাব স্বীকার করে তিনি বলেন, নতুন সরকারের নেয়া নীতি কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের এমনভাবে গঠন করতে যেটা একটা মডার্ন সেন্ট্রাল ব্যাংক হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে। আমরা আইনকে চেঞ্জ করব, আমরা ডিপার্টমেন্ট ফাংশন ফোকাস ইত্যাদি সব চেঞ্জ করব, আমরা রিফোকাস করব। যে জিনিসগুলো সেন্ট্রাল ব্যাংকের কোর অ্যাক্টিভিটি নয় সেগুলোতে আমরা থাকবো না। গভর্নর আরও বলেন, ব্যাংকগুলো আর ঘুমিয়ে ঘুমিয়ে লাভ করার সুযোগ পাবে না। সরকারি ঋণ কমায় টিকে থাকতে বেসরকারি খাতে ভালো ঋণ বিতরণ করতেই হবে। ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো, সরকারের কাছে তারা টাকাটা দিয়ে দিত, প্রফিট বেড়ে যেত। হ্যাঁ, এখন লোন দিয়ে প্রফিট বাড়াতে হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও 4টি মাছ ধরার ট্রলার সহ 19 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, সকাল 8টায় শাহপুরীর দ্বীপের 10 জেলে 2টি মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকায় নাফ নদীতে মাছ শিকারে যায়। নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় মিয়ানমারের জলসীমানায় প্রবেশ করলে 10 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে সকাল 10টার দিকে বাংলাদেশের জলসীমানা থেকে আরও 9 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়ে তাদের ফেরত আনার ব্যবস্থার কথা জানিয়েছে কোস্টগার্ড। 11 ফেব্রুয়ারি নাফ নদী থেকে 4 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের এখনও ফেরত আনা সম্ভব হয়নি। নিজেকে এবার রাজা হিসেবে ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে নিউ ইয়র্ক শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে টোল পদ্ধতি বাতিলের কথা জানিয়ে নিজেকে রাজা হিসেবে অভিহিত করেন। বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণের নামে টোল আদায় বন্ধ করা হয়েছে, ম্যানহাটন সহ পুরো নিউ ইয়র্ক সংরক্ষণ করা হয়েছে, তাই রাজা দীর্ঘজীবী হন। এদিকে হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও ট্রাম্পের পোস্টটি শেয়ার করা হয়েছে, যেখানে তার একটি মুকুট পরা ছবি দেওয়া হয়েছে। এতেও লেখা, লং লিভ দ্য কিং। 21শে ফেব্রুয়ারির আমেজে জমে উঠেছে অমর 21শে বইমেলা। পাঠক লেখকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবারের মেলায় বাংলা সাহিত্যের পাশাপাশি পাঠকদের নজর কেড়েছে অনুবাদ সাহিত্য। তবে মানসম্মত অনুবাদের ঘাটতি দেখছেন প্রকাশকরা। পাঠকের কাছে বিশ্বের নানা অঞ্চলের নানা ভাষার সাহিত্যের স্বাদ পৌঁছে দিতে বড় ভূমিকা রাখে অনুবাদ গ্রন্থ। হোমার, শেক্সপিয়র থেকে মার্কেস ফুয়েন্তেস, বিশ্বখ্যাত সব সাহিত্যিকদের লেখার স্বাদ পেতে বেশিরভাগ পাঠকের ভরসা অনুবাদ গ্রন্থ। প্রকাশকরা জানান, বরাবরের মতো এবারও রয়েছে অনুবাদ সাহিত্যের চাহিদা। যে কোনো ভাষা থেকে আপনি যত বেশি ধারণ করতে পারবেন, আপনার ভাষাকে আপনি যত বেশি পাঠাতে পারবেন, আমরা সেই ধরনের অনুবাদ করি। বিশ্ব রাজনীতি ও সমকালীন পরিস্থিতি জানতে অনুবাদ গ্রন্থের প্রতি ঝুঁকছেন পাঠকরা। বিশ্বের কোন ভাষায় কেমন করে তারা লিখছেন, তাদের ভাবনা কি, তাদের সাহিত্য সম্পর্কে প্রকাশের ভঙ্গিটা কি, এগুলো সম্পর্কে আমাদের দেশের মানুষের, আমাদের দেশের পাঠকদের যথেষ্ট ঔৎসুক্য রয়েছে। অনুবাদ বইগুলা দেখেছিলাম, তো অনুবাদ বইগুলা বেশি খুঁজি, কারণ পৃথিবীর নানা দেশের নানা ভাষার স্বাদ পাওয়ার জন্য আমি অনুবাদের বইগুলা বেশি খুঁজি এবং পছন্দ করি। তবে লেখক ও কবিদের মতে দেশে এখনো রয়েছে মানসম্মত অনুবাদের ঘাটতি। এক্ষেত্রে তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানাচ্ছেন গুণী লেখকরা। অনুবাদের একটা বিরাট চাহিদা আছে। প্রথম থেকে নবীনরা তো ওইভাবে ধরতে পারেন না, ওই ভাষাতে পড়তে পারেন না। এই দিক থেকে বাংলাদেশে এখনো ঘাটতি আছে। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।
এসে পার করো হে দয়াল আমায়, কেশে ধরে পড়েছে এবার আমি ঘোরসাগরে। ফকির লালনের বাণীকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত হচ্ছে ৩৬তম সাধু সংঘ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভেড়ামারা গ্রামের দিব্যধামে 2 দিনের এই আয়োজনের শেষ দিন আজ। প্রথম দিনে এতে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, এখানে যেসব সাধু আছেন তারা বিশেষ এক জীবনযাপন করেন। সব লোভ লালসা পরিত্যাগ করে শান্তির জীবনযাপন করেন, মানবতার ধর্ম প্রচার করেন। লালন ফকিরের গান শুধুই গান নয়, এটিকে বাণী বলা হয়। সাধুসঙ্গ হওয়া খুব জরুরি, না হলে এটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে বলেও জানান উপদেষ্টা। এ সময় আরও কথা বলেন লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার। এখানে যারা আছেন প্রত্যেকে পৃথিবীতে থেকেও তারা সব লোভ লালসা বাদ দিয়ে তারা কিন্তু শান্তির জন্য, মানুষের পরস্পরের মানবতার জন্য তারা কিন্তু একটা জীবনযাপন করেন। সাধকরা তাদের সাধনার দ্বারা যেখানে আপনাকে তুলে ধরে যেটা চায়, গুরু যেভাবে মনে করে যার যে কর্তব্য, তার যে সমাজের ভূমিকা, এই ভূমিকাটা যে পালন করার জন্য যে শিক্ষাটুকু দরকার, সেই শিক্ষাটুকু গুরু আমাদেরকে দেয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।